একজন পুলিশ অফিসার নকল চেইনের হদিশ খুঁজতে গিয়ে একটা সাংঘাতিক অপরাধ চক্রের মুখোমুখি হয়। এই চক্রটা ড্রাগের ফাঁদে ফেলে মেয়েদের গোপন ভিডিও করে ব্ল্যাকমেল করত, তাও আবার যেমন তেমন মেয়ে না, সব পুলিশ অফিসারের মেয়ে। কিন্তু এই চক্রটি বেছে বেছে শুধুমাত্র পুলিশ অফিসারদের মেয়েকেই টার্গেট করছে কেন? আর চেইনের সাথেই বা এই চক্রটির কি সম্পর্ক? জানতে হলে আসুন শুনে আসি সম্প্রতি রিলিজ পাওয়া মালায়ালাম থ্রিলার সিনেমা অফিসার অন ডিউটির এক্সপ্লেনেশন। সকালে আলুভা পুলিশ স্টেশনে নতুন সার্কেল ইন্সপেক্টরের জয়নিংয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় থানার সামনে একটা বাস এসে থামে। এসআই ব্যাপারটা দেখার জন্য বাসের কাছে গেলে জানতে পারে একজন বৃদ্ধার সোনার চেইন চুরি হয়ে গেছে। বৃদ্ধা তার পেছনে বসে থাকা দুজন মহিলাকে অভিযুক্ত করছে। এসআই তাদের তিনজনকে থানার ভেতরে নিয়ে এসে মহিলাদের নির্দেশ দেয় তারা যদি চেইন নিয়ে থাকে তবে যেন এখনই ফেরত দেয়। আপোষের চেইন ফিরিয়ে দিলে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না, এমনকি কেউ এই ব্যাপারে জানতেও পারবে না। কিন্তু মহিলারা কনফিডেন্সের সাথে বলে তারা চেইন নেয়নি, বৃদ্ধা তাদের অকারণে ফাঁসাচ্ছে। এরই মধ্যে থানার সার্কেল ইন্সপেক্টর বা সিআই হরিশঙ্কর এসে পৌঁছায়। হরির দৃষ্টি আকর্ষণ হলে সে এসে কি হয়েছে জানতে চায়। এসআই ঘটনা খুলে বললে প্রথমে হরি জিজ্ঞাসা করে মহিলা কনস্টেবলেরা কোথায়। এসআই জানায় দুজন ট্রেনিংয়ে গেছে আর একজন ছুটিতে আছে। তো হরি নিজে এবার মহিলাদের সাথে ডিল করতে চায়। হরি একজন মহিলার সামনে দাঁড়িয়ে স্পষ্টভাবে নির্দেশ দেয় চেইনটা ফিরিয়ে দাও। মহিলা আবারও বলে সে চেইন নেয়নি, প্রয়োজনে পুলিশ তাকে সার্চ করে দেখতে পারে। মহিলা জানতো পুরুষ পুলিশেরা তার গায়ে হাত দিতে পারবে না, কিন্তু হরি খুব ঘাড়তেরা ছিল। সে মহিলার চুলের মুঠি চেপে ধরে। তখন মহিলা আঙ্গুল উঁচিয়ে বলে আপনি ঠিক করছেন না, আমি প্রেগনেন্ট। আঙ্গুল উঁচিয়ে কথা বলায় হরি আরও রেগে যায় এবং মহিলার পেটে লাথি মারে। এটা দেখে মহিলার আরেক সঙ্গী ভয়ে স্বীকার করে নেয় চেইনটা তার কাছে আছে। তখন হরি চিৎকার করে বলে কেমন পুলিশ তোমরা যে চেহারা দেখেও বুঝতে পারো না কে অপরাধী। এরপরে হরি নিজের ডেস্কে গিয়ে বসে। প্রথমেই হরি নিজের নেমপ্লেটটা ডাস্টবিনে ছুঁড়ে মারে। আসলে হরি আগে ডিওয়াইএসপি ছিল, কোনো একটা ঘটনায় তাকে সাসপেন্ড করা হয়। এরপরে তাকে ডিমোশন দিয়ে সিআই হিসেবে চাকরিতে জয়নিংয়ের সুযোগ দেওয়া হয়েছে। একটু পরে এসআই হরিকে মিষ্টি খাওয়াতে আসে, কারণ তার মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে। মিষ্টি খাওয়ানোর সময়ে এসআই জিজ্ঞেস করে মহিলাদের বিরুদ্ধে কোনো কেস ফাইল করবে কিনা। হরি বলে কেস ফাইল করলে বৃদ্ধাকে বারবার কোর্টে চক্কর কাটতে হবে, তাই সে সবাইকে ছেড়ে দিতে বলে। তো এরপরে এসআই বলে হরি প্রেগনেন্ট মহিলার পেটে লাথি মেরেছে, তাই মহিলা যদি এখন কোনো হাসপাতালে চেকআপের জন্য যায় এবং উল্টাপাল্টা কিছু ঘটে যায় তাহলে তারা সবাই ফেঁসে যাবে। হরি আবারও রেগে আগুন হয়ে যায় এবং বলে আমাকে জ্ঞান দিতে এসো না। ধমক খেয়ে এসআই বাইরে চলে যায়। তবে সে ঊর্ধ্বতন কর্মকর্তা ডিওএসপি সাহুল হামিদকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দেয়। কিছুক্ষণের ভেতরেই হরির মোবাইলে ডিওএসপির ফোন আসলে সে কাহিনী বুঝে যায়। তাই ফোন রিসিভ না করেই হরি সব পুলিশকে লাইনে দাঁড় করিয়ে বকাঝকা শুরু করে দেয়। সে সবাইকে আলটিমেটাম দিয়ে দেয় এখানকার কোনো কথা যদি কেউ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিক করে তাহলে সে তার জীবন নরক বানিয়ে দেবে। এদিকে হরিকে ফোনে না পেয়ে ডিওএসপি থানার টেলিফোনে কল করে। হরি টেলিফোন রিসিভ করেই স্পষ্টভাবে বলে আমি জানি তুমি আমাকে কেন ফোন করেছো, এক কাজ করো নিজেই আসো আর আমার চেয়ারে বসে থানা সামলাও। এই বলে হরি টেলিফোনটা রেখে দেয়। যাই হোক, এরই মধ্যে থানায় আরও একটা কেস আসে। শ্রীরাম ফাইন্যান্সের একজন কর্মচারী এবং একজন বাস কন্ট্রাক্টর চন্দ্রবাবু এসেছিল। ফাইন্যান্সের কর্মচারী অভিযোগ করে চন্দ্রবাবু একটা নকল চেইন নিয়ে তাদের কাছে বিক্রি করতে গিয়েছিল, কিন্তু চন্দ্রবাবু আবার উল্টো অভিযোগ করে সে আসল চেইনই নিয়ে গিয়েছিল, এরই তার চেইন বদলে দিয়েছে। হরি জানতে চায় সে কবে কোথায় থেকে চেইনটা কিনেছিল। চন্দ্রবাবু জানায় সে 2 আগস্ট 2022 মেয়ের জন্মদিন উপলক্ষে এই চেইনটা আন্নাসরা জুয়েলারি থেকে কিনেছিল। এখন সে স্ত্রীর সার্জারির জন্য চেইনটা বিক্রি করতে চাইছে। হরি পুলিশকে নির্দেশ দেয় তারা যেন চন্দ্রবাবুর কথার সত্যতা যাচাই করে দেখে। এরপরে হরি নিজেই চন্দ্রবাবুর সাথে হাসপাতালে যায় এবং দেখে তার স্ত্রী সত্যিই অসুস্থ। সেখানে চন্দ্রবাবুর মেয়েও ছিল। হরি চন্দ্রবাবুর মেয়েকে জিজ্ঞেস করে চেইনটা তার কিনা। মেয়েটা চেইন না দেখেই হ্যাঁ বলে দেয়। এতে হরির তার উপরে সন্দেহ হয়, তাই সে মেয়েটার সাথে আলাদাভাবে কথা বলে এবং হুমকি ধামকি দিয়ে জানতে পারে আসল চেইনের সাথে নকল চেইন সেই বদলে দিয়েছে। মেয়েটার একটা ছেলের সাথে রিলেশন ছিল, ছেলেটা মেয়েটার সরলতার সুযোগ নিয়ে তাকে ব্ল্যাকমেল করছিল, তাই মেয়েটা চেইন দিয়ে ছেলেটার দাবি পূরণ করেছিল। তো সবকিছু শোনার পরে হরি মেয়েটা বা চন্দ্রবাবুকে কাউকে আর কিছু বলে না। সে হাসপাতালের পিআরওর সাথে কথা বলে চন্দ্রবাবুর স্ত্রীর সার্জারির ব্যবস্থা করে দেয় আর চন্দ্রবাবুকে বলে সার্জারির পরে সেই জন্য মেয়েকে নিয়ে থানায় আসে।
এরপরে হরি নকল চেনের ছবি তুলে তার দুজন স্টাফ প্রবীণ এবং অ্যান্টনির কাছে পাঠিয়ে এই চেনের হদিস খুঁজে বের করতে বলে। স্টাফেরা প্রথমে আনাসরা জুয়েলারিতে গিয়ে জানতে পারে চন্দ্রবাবু যা বলেছে সব সত্যি, সে এখান থেকেই চেনটা কিনেছিল। তারপরে স্টাফেরা পুরো শহরের সবগুলো দোকানে খুঁজতে থাকে কোথায় চেনটা বিক্রি করা হয়েছে। অবশেষে তারা ভীমা জুয়েলারি শপে চেনটা পেয়ে যায়। তবে এই চেইনের সাথে আরও দুটো চেইন মিলিয়ে মোট 3টি চেইন কোনো একজন মেয়ে বন্ধক রেখে গিয়েছিল। স্টাফেরা সেই মেয়েটি যেখানে চাকরি করত সেখানে খোঁজ নিতে যায়, কিন্তু মেয়েটিকে সেখানে পাওয়া যায় না। মেয়েটি নাকি ছুটিতে আছে। তো এবার তারা এই চেইনগুলো কে কোথায় থেকে কিনেছিল সেই ডিটেলস বের করে। একটা চেইন তো চন্দ্রবাবু কিনেছিল, আরেকটা চেইন কিনেছিল জোসেফ নামের একজন পুলিশ অফিসার, আর তৃতীয় চেইনটার ব্যাপারে তারা তখনও ডিটেলস পেয়েছিল না। তারা হরির সাথে দেখা করে ব্যাপারটা জানায়। এখানে আরেকটা ব্যাপার হলো, জোসেফ নামের যে পুলিশ অফিসার দ্বিতীয় চেইনটা কিনেছিল সে 8 মাস আগে হঠাৎ সুইসাইড করে মরে গেছে। তো হরি এবার জোসেফের বাড়িতে ইনকোয়ারি করতে যায়। জোসেফের স্ত্রী জানায় জোসেফ সুইসাইড করার মতো মানুষ ছিল না, তবুও সে কেন সুইসাইড করলো এটা একটা রহস্য। হরি চেইনটা বের করে দেখালে জোসেফের স্ত্রী এবং মেয়ে দুজনেই চেইনটা চিনতে পারে। জোসেফের মেয়ে অ্যাঞ্জেল জানায় রাস্তা দিয়ে যাবার সময়ে বাইকে একজন ছিনতাইকারী চেইনটা ছিনিয়ে নিয়ে গিয়েছিল। তবে হরি বুঝতে পারে মেয়েটি মিথ্যা বলছে, সেও হয়তো চন্দ্রবাবুর মেয়ের মতোই আরেকজন ভিকটিম। এদিকে অ্যান্টনি এবং প্রবীণ তৃতীয় চেইনটা যেখান থেকে কেনা হয়েছিল সেখানে খোঁজ নিয়ে জানতে পারে এই চেইনটা স্বয়ং হরি কিনেছিল। বিলের ডিটেলসে হরির নাম দেখে দুজনেই হতবাক হয়ে যায়। তারা হরিকে কথাটা না জানিয়ে আগে ডিওএসপিকে জানায়। ডিওএসপি নির্দেশ দেয় তারা যেন হরিকে এই ব্যাপারে কোনো ডিটেলস না দেয় আর দ্রুত তার সাথে এসে দেখা করে। যাই হোক, এদিকে হরি থানায় এসে দেখে চন্দ্রবাবু দাঁড়িয়ে আছে, তবে সে একা এসেছিল, তাই হরি বেশ বিরক্ত হয়। সে চন্দ্রবাবুকে নির্দেশ দেয় আগামীকাল যেন সে তার মেয়েকে নিয়ে থানায় আসে। চন্দ্রবাবু জিজ্ঞেস করে তার মেয়ের সাথে এই কেসের কি লেনাদেনা। হরি এবার বিরক্ত হয়ে জানিয়ে দেয় তার মেয়ে এই চেইনটা বদলে দিয়েছে, কারণ তার একটা ছেলের সাথে রিলেশন ছিল। ছেলেটা তাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করে ব্ল্যাকমেল করছিল, এই জন্য চেইনের বিনিময়ে সে ছেলেটার মুখ বন্ধ করেছে। তাই হরি এখন তার স্টেটমেন্ট নিয়ে পোস্কো কেস ফাইল করবে। কিন্তু চন্দ্রবাবু কিছুতেই এটা বিশ্বাস করতে পারছিল না। তার একমাত্র মেয়ের সম্মান নিয়ে টানাটানি সে মানতে পারছিল না। এই সময় হরির কাছে ডিওএসপির নোটিশ আসে এবং তাকে দ্রুত অফিসে গিয়ে দেখা করতে বলা হয়। হরি ডিওএসপির কাছে গেলে সে জানায় হরিকে আগামীকাল সাইবার ট্রেনিং এর জন্য হায়দ্রাবাদে পাঠানো হচ্ছে। হরি বিরক্ত হয়ে বলে তাহলে আমার জন্য এই শাস্তি বরাদ্দ ছিল? ডিওএসপি বলে আইপিএস অফিসারের মুখে ঘুষি মারার আগেই এটা ভাবা উচিত ছিল। হরি কোনো প্রত্যুত্তর না দিয়ে বেরিয়ে যায়। অফিস থেকে বের হতেই সে অ্যান্টনিকে সেখানে দেখতে পায়। অ্যান্টনিকে দেখার পরে হরি শিওর হয়ে যায় চেইনের কেস থেকে সরানোর জন্যই তাকে ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে। হরি রেগে আবারও ডিওএসপির অফিসে ঢোকে এবং জোর গলায় বলে তোমরা চাইছো আমি এই কেসের ইনভেস্টিগেশন বন্ধ করি, কিন্তু এটা কখনোই সম্ভব না। আমি এর শেষ দেখেই ছাড়ব। এই বলে হরি অফিস থেকে বেরিয়ে যায়। রাতে বাড়ি ফিরতে না ফিরতেই হরির কাছে ফোন আসে এবং জানানো হয় চন্দ্রবাবুর মেয়ে সুইসাইড করেছে। হরি দ্রুত সেখানে গিয়ে দেখে স্থানীয় লোকজন এবং পার্টির নেতারা রাগে ফুঁসে আছে। তারা হরিকে এই মৃত্যুর জন্য দায়ী করছিল। হরি বাড়িতে ঢুকতেই চন্দ্রবাবু তার কলার চেপে ধরে এবং বলে হরির দেওয়া মিথ্যা অপবাদের জন্যই তার মেয়ে সুইসাইড করেছে। হরিও এবার রেগে গিয়ে চন্দ্রবাবুর সাথে হাতাহাতি শুরু করে দেয় এবং বলে এই মৃত্যুর পেছনে যারা জড়িত তাদের সবাইকে সে খুঁজে বের করবে। এরপরে হরি রুমের ভেতরে গিয়ে চন্দ্রবাবুর মেয়ের ঝুলন্ত লাশ দেখে তার কোনো একটা স্মৃতি মনে পড়ে যায়। হরি মুহূর্তেই অস্বস্তি বোধ করতে শুরু করে। সে অসুস্থ হয়ে পড়ে, তার দম বন্ধ হয়ে আসে। ডিওএসপির নির্দেশে হরিকে সেফলি সরিয়ে নিয়ে যাওয়া হয়। ডিওএসপি হরির স্ত্রী গীতাকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দিয়েছিল। তাই হরি বাড়ি ফিরতেই গীতা তাকে পানি খাইয়ে শান্ত করার চেষ্টা করে। হরি তবুও শান্ত না হয়ে তার বড় মেয়ে নীলা কোথায় জিজ্ঞেস করে। গীতা জানায় নীলা উপরের ঘরে শুয়ে ঘুমাচ্ছে। তবুও হরির বিশ্বাস হয় না। সে নিজে গিয়ে নীলার ঘরে চেক করে, এমনকি সে পুরো বাড়িতে খুঁজেও নীলাকে পায় না। এতে সে রেগে যায় এবং গীতার গায়ে হাত তোলে। তখন গীতা বাধ্য হয়ে হরির কলার চেপে ধরে বলে তুমি আমাদের মেয়েকে হত্যা করেছ, তোমার জন্যই আমাদের মেয়ে আজ বেঁচে নেই। কথাটা শুনে হরি বাকরুদ্ধ হয়ে বসে পড়ে। আসলে কয়েক মাস আগে হরি শ্যাম নামের একজন ক্রিমিনালকে গ্রেপ্তার করেছিল। শ্যাম এএসআই থমাসের মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে ড্রাগ দিয়ে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছিল এবং সেই ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল করছিল। এই জন্য থমাসের মেয়ে আত্মহত্যা করে। এই কেসে হরি শ্যামকে গ্রেপ্তার করে। ইনভেস্টিগেশনে হরি জানতে পারে শ্যামের সাথে থমাসের পুরনো ঝামেলা ছিল।
আগেও একবার শ্যাম একটা 16 বছরের অপ্রাপ্তবয়স্ক মেয়েকে রেপের কেসে অভিযুক্ত হয়েছিল। সেই কেসের দায়িত্ব পেয়েছিল থমাস। সেইবার শ্যাম এবং ভিকটিমের পরিবার থমাসকে সম্মানের ভয়ে কেস ফাইল করতে বারণ করেছিল, কিন্তু এই কেসটা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে এসেছিল, তাই থমাসকে বাধ্য হয়েই কেসের চার্জশিট ফাইল করা লাগে। মূলত সেই প্রতিশোধ নিতেই শ্যাম থমাসের মেয়ের সাথেও একই পরিণতি ঘটিয়েছিল। তো শ্যামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং তার কাছ থেকে উদ্ধার করা ল্যাপটপ সার্চ করা হচ্ছিল। তখন সেখানে থমাস চলে আসে এবং ঝামেলা শুরু করে। শ্যামও তাদেরকে রাগিয়ে দিয়ে বলে এই ভিডিওগুলো সে আরও অনেক জায়গায় সেভ করে রেখেছে। তো কি ভিডিও আছে দেখার জন্য হরি শ্যামের ল্যাপটপ চালু করে এবং দেখতে পায় তার নিজের মেয়ে নীলাও শ্যামের ভিকটিম ছিল। ভিকটিমদের ভেতরে নীলার ভিডিও দেখে হরির রাগ কন্ট্রোলের বাইরে চলে যায়। সে শ্যামকে বেধড়ক মারতে শুরু করে। আইপিএস অফিসার তাকে বাধা দিতে আসলে সে তাকেও মুখে ঘুষি মারে। হরির অমানবিক মারের জন্য শ্যাম স্পটেই মারা যায়। এই ঘটনাতেই হরিকে সাসপেন্ড এবং ডিমোশন দেওয়া হয়। তো হরি শ্যামের পর্ব শেষ করে রাগের মাথায় বাড়ি ফিরে আসে। ডিওএসপি গীতাকে আগেই ব্যাপারটা জানিয়ে দিয়েছিল। গীতা নীলাকে জিজ্ঞেস করলে নীলাও তার কাছে সত্যটা স্বীকার করে। তাই হরি বাড়ি ফিরতেই গীতা তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু হরি হুলস্থুল বাঁধিয়ে দেয়। নীলা ভয়ে দরজা বন্ধ করে দেয়। হরি দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে নীলার বডিটা ঝুলছে। মেয়ের নিথর লাশ দেখার পরে হরি ট্রমাটাইজড হয়ে পড়েছিল। সে এখনো ভুলে যায় যে তার মেয়ে মরে গেছে। এমনকি সে ছোট মেয়ের জন্য চকলেট নিয়ে গেলে একটা চকলেট নীলার জন্য নিয়ে যায়। তো আজকে চন্দ্রবাবুর মেয়েকেও সেমভাবে ঝুলে থাকতে দেখে হরির মধ্যে নীলার স্মৃতিগুলো জেগে উঠেছিল। তাই সে আবারও ট্রমাটাইজড হয়ে পড়েছিল। তবে অল্প সময়েই হরি আবার স্বাভাবিক হয়ে যায়। সাইকিয়াট্রিস্ট ডিওএসপিকে জানায় হরি এখন ডিউটি করতে পারবে। হরি ফিরে এসে গীতার কাছে ক্ষমা চাইতে গেলে গীতা বলে আমি যখনই তোমার দিকে তাকাই তখন আমার মেয়ের লাশের কথা মনে পড়ে, তাই আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। এই বলে গীতা উঠে চলে যায়। হরিও ভীষণ একা হয়ে পড়ে। স্ত্রী সন্তানদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর স্মৃতিচারণ করে সে খুব আপসেট হয়ে যায়। যাই হোক, হরি এরপরে এএসআই থমাসের সাথে দেখা করে। শ্যামের মৃত্যুর ঘটনায় থমাস হরির দোষ নিজের ঘাড়ে নিয়ে জেলে চলে গিয়েছিল। এই সপ্তাহেই থমাস ছাড়া পেয়েছে, তাই হরি থমাসকে ধন্যবাদ এবং অনুশোচনা জানায়। হরি ফিরে আসার পরে ডিওএসপি হরিকে বকাঝকা শুরু করে। সে কেন থমাসের সাথে দেখা করেছে। থমাস যে শুধু হরিকে বাঁচাতে নিজের ঘাড়ে দোষ নিয়েছিল তা না, বরং থমাস এই কাজটা না করলে এসপি থেকে শুরু করে ডিউটিতে থাকা সবার চাকরি চলে যেত। তো ডিওএসপি আরও জানায় চন্দ্রবাবু তার মেয়ের মার্ডারের জন্য হরিকে অভিযুক্ত করে সিএম এবং ডিজিপির অফিসে অভিযোগ ফাইল করেছে। তাই সে হরিকে এই দিকে ফোকাস করতে বলে। এদিকে রাতে থমাসের বাড়িতে 5 জন ছেলে মেয়ে আসে। তারা নিজেদের থমাসের মৃত মেয়ে এলসার ক্লাসমেট হিসেবে পরিচয় দেয়। এরা নিজেদের নামগুলো বলে সেলিন, সত্যিয়া, ক্রিস্টি, আনা এবং ল্যান্স। তবে কথায় কথায় থমাসের এদের উপরে সন্দেহ হয়। তাই সে প্রমাণ পাওয়ার জন্য এলসার কলেজের গ্রুপ ফটো দেখিয়ে একজন টিচারকে দেখিয়ে দিতে বলে। আর তখনই তারা কট খেয়ে যায় এবং একজন মোবাইলে শ্যামের ফটো বের করে থমাসকে দেখায়। ছেলেগুলো জানায় তারা শ্যামের বন্ধু, আর এলসাকে শ্যাম একা রেপ করেনি, বরং এরা সবাই শ্যামের সাথে ছিল। তারা সেই ভিডিওটাও চালু করে দেখায়। থমাস লজ্জায় স্ত্রীর চোখ মাথা চেপে ধরে যাতে এই দৃশ্য দেখতে না হয়। থমাস রেগে গিয়ে তাদের উপরে হাত তুলতে যায়, কিন্তু তখনই তার এবং স্ত্রীর নাক মুখ দিয়ে ব্লিডিং শুরু হয়। আসলে এরা কৌশলে তাদের শরবতে বিষ মিশিয়ে দিয়েছিল। ওরা জানায় শ্যামের মৃত্যুর প্রতিশোধ নিতেই ওরা এখানে এসেছে। তবে মৃত্যুর পূর্বে থমাসের স্ত্রী জানিয়ে দেয় শ্যামকে থমাস না, বরং হরি হত্যা করেছিল। তারা থমাসের ফোন থেকে হরির ফটো বের করে এবং সেখান থেকে চলে যায়। সকালে পুলিশ খবর পেয়ে থমাসের বাড়িতে ইনভেস্টিগেশনে যায়। পুলিশ ধরে নিয়েছিল এরা আত্মহত্যা করেছে। সেখানে হরিও গিয়েছিল। হরি মার্ডার স্পট ভালোভাবে পর্যবেক্ষণ করে ডিওএসপিকে জানায় থমাস এবং তার স্ত্রী আত্মহত্যা করেনি, বরং তাদের খুন করা হয়েছে। ডিওএসপি বলে ঘরে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, দরজায় ফোর্স এন্ট্রি নেই, তাহলে হরি কিভাবে শিওর হচ্ছে এটা খুন? হরি বলে এরা যদি মেয়ের শোকে আত্মহত্যা করত তবে মৃত্যুর সময়ে এদের হাতে ফ্যামিলি ফটো বা মেয়ের ফটো থাকতো, কিন্তু সেখানে মেয়ের কলেজের গ্রুপ ফটো পড়েছিল। আবার তারা নিজেরা বিষ মেশালে বিষের শিশি টেবিলে থাকতো, কিন্তু শিশিটা দূরে মেঝেতে পড়েছিল, তাও আবার রক্তের ভেতরে গড়াগড়ি খাচ্ছিল। মানে বিষের শিশিতে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করার চেষ্টা করেছে। এছাড়া হরি কিচেনে 5টা গ্লাস দেখেছে, যেগুলো ধুয়ে ট্রের ওপরে রাখা হয়েছে। গ্লাসগুলো এখনও শুকায়নি, তাই হয়তো গত রাতে এখানে 5 জন লোক এসেছিল।
এরাই শরবতে বিষ মিশিয়ে দিয়েছিল। আবার সে ডাস্টবিনে 8 টুকরো কাটা লেবু দেখেছে। এরা দুজন মানুষ, তাই একটা লেবুতেই শরবত হয়ে যেতে পারত। তাহলে 4টা লেবু তারা কি করবে? তাছাড়া হরি সিঁড়িঘরে আমের শুকনো পাতা পড়ে থাকতে দেখেছে। তাই হয়তো এদের মধ্যে একজন ভেতর থেকে দরজা আটকে দিয়ে সিঁড়ি দিয়ে ছাদে ওঠে এবং সেখান দিয়ে বাইরে বেরিয়ে আসে। এই সময় ফরেন্সিক ডাক্তার এসে জানায় তারা একটা গ্লাসে থমাসের, অন্য গ্লাসে থমাসের স্ত্রীর ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে। এটা শুনে হরি এক্সপ্লেন করে যদি থমাস গ্লাসে বিষ মেশাতো তাহলে উভয় গ্লাসেই তার ফিঙ্গারপ্রিন্ট থাকতো। আবার থমাসের স্ত্রী বিষ মেশালে উভয় গ্লাসে তার ফিঙ্গারপ্রিন্ট থাকতো। যেহেতু একটা গ্লাসে শুধু একজনেরই ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, তাই হয়তো অন্য কেউ গ্লাসে বিষ মিশিয়ে তাদের পান করতে দিয়েছিল এবং কাজ শেষে সে নিজের ফিঙ্গারপ্রিন্ট মুছেও দিয়েছিল। তো থমাসের কেসটা এক্সপ্লেন করে হরি সেখান থেকে চলে যায়। এরপরে হরি নিজের মেয়ে নীলার কয়েকজন বন্ধুর সাথে দেখা করে এবং জিজ্ঞেস করে তারা কেউ নীলার রিলেশনের ব্যাপারে জানতো কিনা। কেউ এই ব্যাপারে কিছু বলতে পারে না। তখন সে শ্যামের ফটোটা তাদের দেখালে তারা শ্যামকেও চিনতে পারে না। এবার হরি তাদের নীলার চেইনের ব্যাপারে জিজ্ঞেস করলে একজন জানায় নীলার চেইনটা সেই নকল বানিয়ে এনে দিয়েছিল, কারণ নীলা তাকে বলেছিল সে চেইনটা হারিয়ে ফেলেছে। কথাটা জানতে পারলে বাবা বকবে। এটা শুনেই সে নীলাকে নকল চেইন বানিয়ে এনে দিয়েছিল। তো এরপরে হরি সিআই জোসেফের মেয়ে অ্যাঞ্জেলের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং বলে সে জানে অ্যাঞ্জেলের সাথে কি ঘটেছে, তাই অ্যাঞ্জেল যেন সব স্বীকার করে। অ্যাঞ্জেল এবার জানায় তাকে একটা ছেলে প্রেমের ফাঁদে ফেলে ড্রাগ দিয়ে সর্বনাশ করেছিল। হরি অ্যাঞ্জেলকে শ্যামের ফটো দেখিয়ে জিজ্ঞেস করে এই ছেলেটি তার প্রেমিক ছিল কিনা, কিন্তু অ্যাঞ্জেল বলে সে অন্য কেউ ছিল। এরপরে হরি তাকে জিজ্ঞেস করে চেইনটা সে কাকে দিয়েছিল। অ্যাঞ্জেল জানায় তার যখন জ্ঞান ফেরে তখন তার গলায় চেইনটা ছিলই না। হরি সবশেষে জিজ্ঞেস করে ওই চক্রটার সাথে কতজন ছিল। অ্যাঞ্জেল জানায় 3 জন ছিল। এদিকে ভিমা জুয়েলারিতে যে মেয়েটা চেইন বন্ধক রেখেছিল পুলিশ তাকে খুঁজে পায়। মেয়েটা জানায় সে একটা শপিং মলে চাকরি করে। তো শপিং মলের ট্রায়াল রুমে সে একটা মেয়ের রক্তমাখা জিন্স পেয়েছিল। সেই জিন্সের পকেটে একটা পার্স ছিল, সেই পার্সে চেইন 3টা ছিল। মেয়েটার কথার সত্যতা যাচাইয়ের জন্য হরি সেই শপিং মলে যায় এবং সেই দিনের সিসিটিভি ফুটেজ চেক করে। সে সিসি ক্যামেরায় সেই ড্রেস পরা একজন মেয়েকে দেখতে পায় যে ট্রায়াল রুম থেকে ড্রেস চেঞ্জ করে বের হচ্ছিল। আর এই মেয়েটাই ছিল অপরাধী চক্রটার অন্যতম সদস্য আনা। আনা বের হবার সময়ে একজন পার্চেস ম্যানেজারের সাথে কথা বলেছিল, তাই হরি তাকেও জিজ্ঞাসাবাদ করে। ম্যানেজার জানায় আনার সাথে তার ব্যাঙ্গালোরে একটা পাবে পরিচয় হয়েছিল, সেখানে তারা একসাথে কয়েকবার পার্টিও করেছিল। তবে সেদিন দেখা হওয়ার পরে আনা তাকে না চেনার ভান করে চলে গিয়েছিল। তো হরি অবশেষে একটা লিড পেয়ে শপিং মল থেকে বের হচ্ছিল, কিন্তু এই সময় চক্রটার 2 জন সদস্য ক্রিস্টি এবং ল্যান্স তাকে ফলো করছিল। তাই তারা বুঝে যায় হরি আনাকে ডিটেক্ট করে ফেলেছে। এই জন্য আপাতত তারা শহর ছেড়ে চলে গিয়ে কিছুদিনের জন্য গা ঢাকা দিতে চায়। কিন্তু সেলিন এটা মানতে চাইছিল না, কারণ শ্যাম তার বয়ফ্রেন্ড ছিল। সে শ্যামের হত্যার প্রতিশোধ নিতে চায়। বাকি সবাই মিলে সেলিনকে বোঝায় তারা অবশ্যই হরির ওপরে প্রতিশোধ নেবে। তবে এই মুহূর্তে আনা ধরা পড়ে গেলে তারা কেউই বাঁচবে না, তাই আপাতত তাদের সাবধানে থাকা উচিত। যাই হোক, ডিওএসপি হরিকে নিয়ে এসপির কাছে যায়। এসপি থমাসের কেসের প্রোগ্রেস জানতে চাইলে হরি মার্ডার সিনের বর্ণনা করে জানায় থমাসকে প্রতিশোধ নেবার জন্য হত্যা করা হয়েছে, আর এই কাজটা হয়তো শ্যামের বন্ধুরাই করেছে। এছাড়া হরি জোসেফের মেয়ে অ্যাঞ্জেলার ব্যাপারটাও এসপিকে জানায়। অ্যাঞ্জেলো ঠিক থমাসের মেয়ের মতোই একজন ভিকটিম। তবে অ্যাঞ্জেলকে যে রেপ করেছিল সে শ্যাম না, বরং অন্য কেউ ছিল। আর সেই ছেলেটির আরও 2 জন সঙ্গী ছিল। হরি এসপিকে আনার ফটোও দেখায় এবং বলে এই মেয়েটিও তাদের গ্যাংয়ের একজন মেম্বার। তার ধারণা এরা সবাই ব্যাঙ্গালোরে থাকতো, সেখান থেকে এদের ক্রাইম শুরু হয়েছে। তাই হরি ব্যাঙ্গালোরে গিয়ে বিস্তারিত ইনভেস্টিগেশন করার পারমিশন চায়। সব শোনার পরে এসপি হরিকে বাইরে অপেক্ষা করতে বলে এবং ডিওএসপিকে জানায় হরির নামে ডিজিপি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে দিয়েছে। তবুও সে ওয়ারেন্ট সপ্তাহখানেকের জন্য হোল্ড করে রাখবে, হরি যেন এরই মধ্যে কেসটা সলভ করে ফেলে। এছাড়া সিএম এর সেক্রেটারি ডিওএসপির বন্ধু ছিল, তাই সে তার সাথে কথা বলে হরিকে ব্যাঙ্গালোরে যাবার ব্যবস্থা করে দেয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো অপরাধীরাও এই সময় ব্যাঙ্গালোরেই অবস্থান করছিল আর নিজেদের কুকর্ম দেদারসে চালিয়ে যাচ্ছিল। এদিকে হরি ব্যাঙ্গালোরে পৌঁছে প্রথমেই লোকাল থানায় গিয়ে জোসেফের কেসের ডিটেলস চায় এবং জোসেফের সুইসাইডের উপরে ইনভেস্টিগেশন শুরু করে। জোসেফের ঝুলন্ত ডেড বডি এবং তার সুইসাইড নোট দেখে হরির সন্দেহ হয় জোসেফকে হয়তো সুইসাইড করতে বাধ্য করা হয়েছিল। সুইসাইড নোটের লেখা দেখে মনে হচ্ছিল জোসেফ প্যানিকের মধ্যে ছিল।
আবার জোসেফের গলার ফাঁসটা এক সাইডে বাঁধা ছিল, অথচ নর্মালি ফাঁস পেছনের দিকে বাঁধা হয়। তাছাড়া মৃত্যুর সময়ে জোসেফ ইউনিফর্মের সাথে আন্ডারওয়্যার পরেছিল। সুইসাইডের সময়ে কেউ এরকম অদ্ভুত ড্রেস কেন পরবে? ব্যাপারগুলো নিয়ে হরি সহকর্মীর সাথে আলোচনা করছিল। তখন তাদের কাছে আরেক সহকর্মী হ্যানার ফোন আসে এবং জানায় সে একটা পাবে আনাকে খুঁজে পেয়েছে। খবর পাওয়া মাত্রই হরি দ্রুত পাবে চলে যায়। হরি প্রথমে সহকর্মীকে দিয়ে পার্কিং লটে থাকা আনার গাড়িতে নিজের স্মার্ট ওয়াচটা লাগিয়ে দেয়, যাতে আনা পালিয়ে গেলেও তাকে জিপিএস এর মাধ্যমে ট্র্যাক করা যায়। তো ভেতরে ঢুকে হরি এবং অন্য সহকর্মীটা দূরত্ব বজায় রেখে অপেক্ষা করতে থাকে, আর হ্যানা আনাকে কাছাকাছি থেকে ফলো করতে থাকে। কিন্তু আনা ব্যাপারটা বুঝে যায় এবং হ্যানাকে ধাক্কা মেরে পাব থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। আনা তার গ্রুপের বাকিদেরকে ব্যাপারটা জানিয়ে দিলে তারা আনাকে নিজেদের সেফ এলাকায় আসতে বলে। এদিকে হরি লোকেশন ট্র্যাক করে আনার গাড়ির পেছনে চলে আসে। অনেকক্ষণ ধাওয়া চলার পরে আনার গাড়িটা আরেকটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে এবং আনা স্পটেই মারা যায়। হরি আনার লাশটা পোস্টমর্টমে পাঠায় এবং ফরেন্সিক ডাক্তারকে বলে আনার ডেড বডি কেউ দেখতে এলে যেন তাকে সেটা জানানো হয়। হরি কথা বলে বাইরে চলে আসে। এই সময় ফরেন্সিক রুমে আনার বাকি 4 সঙ্গী তাকে দেখতে আসে। ডাক্তার তাদের দেখা মাত্রই হরিকে ইনফর্ম করার জন্য ফোন দেয়, কিন্তু হরি রিসিভ করার আগেই তারা ডাক্তারের ফোনটা কেড়ে নিয়ে ভেঙে ফেলে। তবে হরি ঘটনা বুঝে যায় এবং দৌড়ে আবারও ভেতরে চলে আসে আর দেখতে পায় ওরা ডাক্তারকে টর্চার করছে। হরিকে দেখার পরে তাদের ফোকাস হরির দিকে ঘুরে যায়। হরির সাথে তাদের অনেক ফাইট হয়। ফরেন্সিক রুমে যেহেতু ধারালো অস্ত্রের অভাব ছিল না, তাই উভয় পক্ষই বেশ আহত হয়। এক পর্যায়ে ডাক্তার ইমার্জেন্সি সাইরেন বাজিয়ে দেয়, তাই অপরাধীরা ডাক্তারকে হোস্টেজ বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অপরাধীরা পালিয়ে এসে একটা কবরস্থানে আশ্রয় নেয়। তারা এবার আরও বেশি প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। তারা এই কেসে জড়িত সবাইকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এদিকে হরিকে হাসপাতালে চেকআপের পরে জানা যায় তার সিরিয়াস কোনো ইনজুরি হয়নি। আরেক ওয়ার্ডে ভর্তি থাকা ফরেন্সিক ডাক্তার কণিকাকে দেখতে গেলে সে হরিকে জানায় এই গ্রুপের 2 মেয়ে সেলিন এবং আনাকে সে চিনতে পেরেছে। এদেরকে একবার ড্রাগের কেসে গ্রেপ্তার করা হয়েছিল। এরা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের ড্রাগ সাপ্লাই দিত। এরা নিজেরাও ভয়াবহ ড্রাগ অ্যাডিক্টেড ছিল। এই জন্য তাদের ড্রাগ অ্যাডিকশন ছাড়ানোর জন্য জেল থেকে এখানে আনা হয়েছিল। কিন্তু এরা পশুর চেয়েও বেশি ভায়োলেন্ট ছিল, তাই চিকিৎসা দিয়ে এদেরকে কন্ট্রোল করা পসিবল ছিল না। হরি এসআইকে নির্দেশ দেয় এদের দুজনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে যেন সার্চ করা হয়, তাহলে এদের বিরুদ্ধে থাকা বাকি কেসগুলোর ব্যাপারেও জানা যাবে। তো খোঁজ নিয়ে জানা যায় ড্রাগের কেসে অ্যানা এবং সেলিনের পাশাপাশি শ্যামকেও গ্রেপ্তার করা হয়েছিল, আর এদের 3 জনকে গ্রেপ্তার করেছিল সিআই জোসেফ। হরি বুঝতে পারে জোসেফের ওপরে প্রতিশোধ নিতেই তাহলে এরা তাকে খুন করেছিল। তো এই ব্যাপারে বিস্তারিত জানতে হরি জোসেফের একজন সহকর্মীর কাছে যায়। সে জানায় একদিন রাতে তাদের কাছে ফোন আসে একটা বাসে নাকি 3 জনের কাছে ড্রাগ আছে। তো জোসেফের নেতৃত্বে তারা বাসে রেড দিয়ে দেখে বাসে অলরেডি পাবলিকের সাথে এই 3 জনের ঝামেলা হয়ে গেছে। পুলিশ এদের কাছে কোকেন ভর্তি ব্যাগ পেয়ে তাদেরকে গ্রেপ্তার করে নেয়। যাবার পথে ওরা খেয়াল করে জোসেফ নিজেও ড্রাগ এডিক্টেড। সে গাড়ির ভেতরে বসেই উদ্ধার করা কোকেনের 1 চিমটি সেবন করে। এটা দেখে তারা জোসেফের সাথে সমঝোতা করতে চায়, কিন্তু জোসেফ বলে সমঝোতা হিসেবে সে আনাকে ভোগ করতে চায়। সে আনাকে বাজেভাবে টাচ করতে শুরু করে। এতে আনা রেগে জোসেফের মুখে থুতু মারে। তখন জোসেফ রেগে যায় এবং গাড়ি জঙ্গলের ভেতরে রেখে আনা এবং সেলিনকে জোর করে ধরে রেপ করে। মূলত এই জন্যই প্রতিশোধ নিতে এরা প্রথমে জোসেফের মেয়েকে ভিকটিম বানিয়েছিল। তারপরে মেয়ের ভিডিও দেখিয়ে জোসেফকে ব্ল্যাকমেইল করে সুইসাইড করতে বাধ্য করেছিল। আর ওই ঘটনার দিনে এএসআই থমাস জোসেফের সাথেই ছিল। এই জন্য তারা থমাসের উপরেও সেইমভাবে প্রতিশোধ নেয়। হরি ডিএসপিকে নিয়ে এসপির কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলে। এই সময় তারা চন্দ্রবাবুকেও ডেকে আনে, কারণ সেও এই কেসে জড়িত। আসলে সেদিন যে বাস থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল চন্দ্রবাবুই সেই বাসের কন্ট্রাক্টর ছিল। চন্দ্রবাবুর সাথে ওই দিন তাদের হাতাহাতি হয়েছিল এবং চন্দ্রবাবুই ফোন করে পুলিশকে ড্রাগের ব্যাপারে নিউজ দিয়েছিল। এই জন্য ওরা চন্দ্রবাবুর মেয়েকেও ভিকটিম বানিয়ে প্রতিশোধ নেয়। চন্দ্রবাবুকে এই ব্যাপারটা জানানো হলে সে কিছুতেই কথাগুলো বিশ্বাস করতে চায় না। সে ভাবে পুলিশ হয়তো হরিকে বাঁচানোর জন্য নাটক সাজাচ্ছে। চন্দ্রবাবু হুমকি দিয়ে বলে তার মেয়ের মৃত্যুর জন্য একমাত্র হরিই দায়ী।
তাই সে হরির বিচার দেখেই ছাড়বে, এই বলে সে চলে যায়। যাই হোক, এখন তো সব হিসাব ক্লিয়ার হয়ে গেল, কিন্তু কথা হচ্ছে হরির মেয়েকে তারা ভিকটিম কেন বানালো? হরি এই প্রতিশোধের খেলার সাথে কিভাবে জড়িত? এই প্রশ্নের উত্তর খুঁজতে ডিএসপি হরিকে নিয়ে গীতার কাছে যায়। তারা গীতাকে অপরাধীদের ফটো দেখালে গীতা তাদের চিনতে পারে এবং নতুন একটা টুইস্ট জানায়। আসলে ওই ঘটনার দিন বাসে গীতা এবং নীলাও ছিল। তারা বাসে করে ফিরছিল। বাসের ভেতরে বসেই সেলিন এবং শ্যাম অসভ্যতামি করছিল। তারা আবার ওপেনে ড্রাগও নিচ্ছিল। এই ব্যাপারগুলো দেখে নীলা বেশ কৌতূহলী হয়ে বারবার ওদের দিকে তাকাচ্ছিল। এই জন্য গীতা রাগ করে উঠে গিয়ে প্রতিবাদ করে। এতে ওরা গীতার ওপরে হাত তুলে দেয়। তখন বাসের অন্যান্য লোকেরাও খেপে যায় এবং কন্ট্রাক্টর চন্দ্রবাবুকে ডাক দেয়। চন্দ্রবাবু এসে পুলিশকে ফোন দিলে ওরা পুলিশের হাতে ড্রাগসহ ধরা পড়ে যায়। মানে এই পুরো ঘটনার সূত্রপাত গীতাই করেছিল। এই জন্যই ওরা প্রতিশোধ নিতে নীলাকে ফাঁসিয়েছিল। তবে পুরো ঘটনা বুঝতে পারলেও হরি বা ডিওএসপি কেউই গীতাকে এই ব্যাপারটা বলে না। গীতা মেয়ের মৃত্যুর জন্য হরিকে দায়ী ভাবে। তাই হরি জানে অপরাধবোধ জমে থাকলে কতটা কষ্ট হয়। হরি চায় না গীতা জেনে যাক নীলার মৃত্যুর পেছনে আসল কারণ সে নিজেই, না হলে গীতাও সারা জীবন অপরাধবোধের অসীম কষ্ট বয়ে বেড়াবে। যাই হোক, গীতা ডিভোর্সের জন্য কোর্টে কেস ফাইল করে। হরিও এতে কোনো আপত্তি জানায় না। কোর্ট থেকে বের হতেই হরির কাছে প্রবীণের ফোন আসে। প্রবীণ জানায় মৃত্যুর আগে আনা ক্রিস্টির নম্বরে ফোন করেছিল। সেই ফোন নম্বরটা 15 মিনিট আগে চন্দ্রবাবুর বাড়ির কাছাকাছি ওপেন হয়েছিল। এটা শুনে হরি বুঝতে পারে চন্দ্রবাবুর প্রাণের ঝুঁকি আছে। তাই সে ফোর্স নিয়ে চন্দ্রবাবুর বাড়িতে যায়, কিন্তু জানা যায় চন্দ্রবাবু ডিউটিতে বেরিয়ে গেছে। এদিক সেদিক অনেক খোঁজার পরে তারা বাস টার্মিনালে গিয়ে চন্দ্রবাবুকে স্বাভাবিকভাবে দেখতে পেয়ে কিছুটা নিশ্চিন্ত হতে পারে। তবে চন্দ্রবাবু তাদের দেখে এড়িয়ে সেখান থেকে আড়ালে চলে যায়। আর তখনই ক্রিস্টি সেলিনকে নিয়ে চন্দ্রবাবুর সামনে আসে এবং ক্রিস্টি ছুরি দিয়ে চন্দ্রবাবুকে আহত করে। হরি দ্রুত দৌড়ে এসে চন্দ্রবাবুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে ক্রিস্টি সেলিনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় তাদের লুক দেখে হরি আঁচ করতে পারে এবার হয়তো তারা গীতাকে অ্যাটাক করবে, কারণ এই কেসে একমাত্র হরি আর গীতার ওপরেই তাদের প্রতিশোধ কমপ্লিট করা বাকি ছিল। তো হরি দ্রুত গীতার অ্যাপার্টমেন্টে গিয়ে দেখে গীতা বাড়িতে নেই। প্রতিবেশীর কাছে সে জানতে পারে গীতা ছোট মেয়ে মিনুকে নিয়ে ঘণ্টাখানেক আগে বাপের বাড়ি বেড়াতে গেছে। তাই হরিও বেরিয়ে পড়ে এবং গীতাকে অ্যালার্ট করার জন্য ননস্টপ ফোন করতে থাকে, কিন্তু গীতাকে সে ফোনে রিচ করতে পারছিল না। এদিকে গীতা বাবার সাথে ডিনার টেবিলে বসেছিল আর মিনু বাইরে কেয়ারটেকারের সাথে খেলছিল। একটু পরে মিনু রক্তমাখা শরীরে ঘরের ভেতরে ঢোকে। মিনুর পেছনে ক্রিস্টিও ভেতরে ঢোকে। ক্রিস্টি এবং তার গ্যাংয়ের বাকিরা তাদেরকে অবরুদ্ধ করে নেয়। এরপর ক্রিস্টি হরিকে ভিডিও কল দিয়ে তাদের সিচুয়েশন দেখিয়ে বলে এদেরকে বাঁচাতে চাইলে হরি যেন একা এখনই সেখানে আসে। তো অপরাধীরা গীতাকে আটকে রেখে তাকে জোর করে নীলার ভিডিও দেখাচ্ছিল। এই সময় ডিনার টেবিলে গীতার বাবার পাশে বসে এই গ্রুপের একজন সত্যিয়া লাইটার দিয়ে স্টিক ধরাচ্ছিল। গীতার বাবার হাতে অ্যালকোহলের গ্লাস ছিল। এই সময় তিনি সত্যিয়ার উপরে অ্যালকোহল ছুঁড়ে মারেন। এতে সত্যিয়ার গায়ে আগুন ধরে গেলে বাকিরা আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে। তখন গীতার বাবা গীতাকে ইশারায় বলে ড্রয়ারের রিভলভার আছে। গীতা রিভলভার বের করে বাবাকে দিলে তিনি অপরাধীদের উপরে গুলি চালায়। এতে সবাই আড়ালে লুকিয়ে পড়ে। এই সুযোগে গীতার বাবা গীতা এবং মিনুকে বাইরে বের করে দেয়, কিন্তু ততক্ষণে গীতার বাবার রিভলভারের গুলি শেষ হয়ে যাওয়ায় ক্রিস্টি ওনার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং হত্যা করে। এরপরে তারা গীতার গাড়িটাকে ধাওয়া করে। গীতা গাড়ি নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে, কিন্তু উল্টো পথ দিয়ে ক্রিস্টি একা একটা গাড়ি নিয়ে ধাওয়া করে সেখানে গীতাকে আটকে দেয়। এরপরে ক্রিস্টি গীতাকে মাটিতে ঠেসে ধরে টর্চার করে এবং তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এরপরে মিনুকে হত্যার জন্য ক্রিস্টি গাড়ির কাছে এগিয়ে যায়, তবে মিনু ততক্ষণে জঙ্গলের ভেতরে পালিয়ে গিয়েছিল। এ সময় বাকিরাও সেখানে পৌঁছে যায় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে মিনুকে খুঁজতে শুরু করে। ততক্ষণে হরিও সেখানে পৌঁছে যায় এবং গীতাকে সামলে নিয়ে মিনুকে বাঁচাতে জঙ্গলের ভেতরে দৌড় দেয়। এদিকে মিনু পালিয়ে একটা গোডাউনের ভেতরে লুকিয়ে পড়েছিল, তবুও তারা মিনুকে খুঁজে পায়। তবে মিনুকে বাঁচাতে সেখানে হরিও পৌঁছে যায়। হরির সাথে তাদের ডু অর ডাই ফাইট হয়। এক পর্যায়ে হরি তাদের ধরাশয়ী করে ফেলে এবং সে ক্রিস্টিকে গলা চেপে ধরে রাখে। এ সময় পুলিশের ফোর্স চলে আসে এবং হরিকে সামলে নিয়ে অপরাধী 4 জনকে গ্রেফতার করে। এরপরে কয়েক মাস কেটে যায়। গীতা মিনুকে নিয়ে হরির সংসারে ফিরে এসেছে, কারণ সে বুঝতে পেরেছে নীলার মৃত্যুর জন্য হরি দায়ী না। তারা বেশ ঘটা করে মিনুর জন্মদিন পালন করছিল। এ সময় সেখানে ডিওএসপি সাহুল আসে এবং জিজ্ঞেস করে হরি কাল কোথায় ছিল।
এরপরে টিভি চালু করে সাহুল হরিকে একটা নিউজ দেখায়। সেই 4 জন অপরাধী ক্রিস্টি, সেলিন, সত্যিয়া এবং লান্স প্রমাণের অভাবে গতকাল ছাড়া পেয়েছিল, কিন্তু আজকে তাদের লাশ খুঁজে পাওয়া গেছে। পুলিশের ধারণা এরা ড্রাগের ওভারডোজের কারণে মারা গেছে, কিন্তু আদতেও এদেরকে হরি খুন করেছে। এদের ছাড়া পাওয়ার খবরটা হরি পেয়ে গিয়েছিল, তাই সে তাদের ফলো করে ড্রাগের সাথে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দেয়। সেই বিষাক্ত ড্রাগ সেবন করে সাথে সাথে ওরা 4 জন মারা যায়। অবশ্য ডিওএসপি সাহুলও সন্দেহ করছিল হরি এরকম কিছু একটা করেছে, তবে সে কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। সেই সাথে সব অপরাধীর শাস্তি নিশ্চিতের মধ্য দিয়ে সিনেমাটাও এখানেই শেষ হয়ে যায়। দর্শক, এই দুনিয়ায় অন্ধের মতো কাউকে ভরসা করা ঠিক না। যেখানে আত্মসম্মানের প্রশ্ন আসবে সেখানে কোনো ছাড় নয়। ভালোবাসাও একাধিকবার পাওয়া যায়, কিন্তু সম্মান একবার হারালে মৃত্যুর পরেও সেই সম্মান ফিরে পাওয়া যায় না। তাই সঙ্গী চয়েস করার আগে যাচাই করে নিন সে আপনার সম্মানের কথা ভাবে কিনা। যে আপনার সম্মানের কথা ভাবে না সে কখনো আপনার আপনজন হতে পারে না। আশা করি এই সিনেমাটি থেকে আমরা শিক্ষা নিতে পারবো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।